ইনশিরা উজাইনের পারফেক্ট ফ্যামিলি বলা এই ফিসফিসানি শুনতে পেয়ে চমকে উঠল। তার চোখের কোণে এক অদ্ভুত খুশির ছোঁয়া খেলে গেল। উজাইন নিজেকে চট করে সামলে নিয়ে উমায়েরকে নিজের বুকের কাছে টেনে নিল ও উমায়ের কপালে আর গলায় হাত দিয়ে তাপমাত্রা চেক করলো। উজাইন একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে নরম গলায়, জ্বর একদম কমে গেছে সোনা। ইউ আর কমপ্লিটলি ফাইন নাও। তুমি তো পাপাকে কাল রাতে একদম ভয় পাইয়ে দিয়েছিলে। পাপা, ইনসির কাছে একটা ম্যাজিক আছে। ও একটা জাদুকরি পড়ি। ও কাল রাতে মাথায় হাত দিতেই আমার সব কষ্ট ভ্যানিশ হয়ে গেছে। উমায়ের ইনশিরার হাত ধরে এক টানে নিজের দিকে এনে কথাগুলো বলেই উমায়ের এক লাফে গিয়ে ইনশিরার গলা জড়িয়ে ধরে ওর গালে একটা বড় করে চুমু খেলো। উজাইন ইনশিরার সেই লজ্জাবনত আর হাসি মুখের দিকে তাকিয়ে নিজের মনে মনে গভীর এক আকুলতা নিয়ে বলল, হ্যাঁ হুমায়ের, আমার পেচ্ছি বটে সত্যি এক মায়াবী জাদু করে। ও না থাকলে আমার এই অন্ধকার জীবনে এত আলো আসতো না। এরপর বিছানা জুড়ে শুরু হলো তিনজনের মিষ্টি এক খুনসুটি। উমায়ের ইনশিরার ওড়না ধরে টানছিল আর ইনশিরা বিছানার বালিশ উজাইনের দিকে ছুঁড়ে মারার নাটক করছিল। উজাইনও হাসতে হাসতে বালিশটা হাত দিয়ে আটকে দিচ্ছিল। পুরো ঘরে তখন শুধুই হাসির রোল। ঠিক তখনই ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ধামাকা। উমায়ের হঠাৎ ইনশিরাকে পেছন থেকে জাপটে ধরতে ইনশিরা নিজের ভারসাম্য সামলাতে পারল না। সে সোজা সামনের দিকে পড়ে যেতে নিল। তার ঠিক সামনেই বিছানায় উঠে বসেছিল উজাইন। ইনশিরা নিজেকে বাঁচানোর জন্য দুই হাত বাড়িয়ে সরাসরি উজাইনের চওড়া বুকের ওপর গিয়ে আছড়ে পড়ল। আর ঠিক সেই পড়ে যাওয়ার মুহূর্তে ইনশিরার মায়াবী নরম ঠোঁট জোড়ো সরাসরি গিয়ে মিলে গেল উজাইনের তপ্ত ঠোঁটের সাথে। একদম নিখুঁত এক লিপকিস। অন্ধকার বারান্দার সেই রাতের পর 3 বছর কেটে গেছে, কিন্তু আজকের এই সকালের আচমকা ছোঁয়াটা যেন এক সেকেন্ডে পুরো ঘরের বাতাসকে তপ্ত করে তুলল। উজাইনের সিদ্ধারা বেয়ে এক তীব্র নিষিদ্ধ বৈদ্যুতিক শকের মতো শিহরণ বয়ে গেল। উমায়ের এই দৃশ্য দেখে খিলখিল করে হেসে উঠল এবং 2 হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে নিল। ও মাই গড! উমায়ের আওয়াজে 1 সেকেন্ডের মধ্যে দুজনেরই মোহভঙ্গ হলো। ইনশিরা ধরফর করে উজাইনের ওপর থেকে উঠে বসলো। উজাইন এবং ইনশিরা দুজনেই চরম থতমতকে স্তব্ধ হয়ে গেল। উজাইনের কানের দুপাশ দিয়ে তখন যেন লাফা ছুটছে। তার নিজের জোরে জোরে চলা নিঃশ্বাস সে কিছুতেই সামলাতে পারছিল না। সে চট করে বিছানা থেকে নেমে নিজের শার্টের কলারটা ঠিক করলো। জাহির বা ইরা ঘুম থেকে উঠে এই ঘরে আসার আগেই তাকে এখান থেকে সরতে হবে, এই ভেবে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। অত্যন্ত দ্রুত শ্বাস নিতে নিতে সে ঘর থেকে সোজা গেস্ট রুমের দিকে পালিয়ে গেল। ইনশিরা বিছানায় বসে নিজের ঠোঁট কামড়ে লজ্জায় আর এক অদ্ভুত শিহরণে একদম লাল হয়ে মাথা নিচু করে রইল। তার বুকের ভেতর তখন যেন একটা পুরো ব্যান্ড পার্টি বাজছে। কিন্তু পরক্ষণেই তার মনে এক তীব্র আফসোস জাগলো। সে নিজের মনে মনে ডুকরে উঠে ভাবল, উফ, কেন কেন বারবার আমাদের এই সুন্দর মুহূর্তগুলোর মাঝে কোনো না কোনো বাধা চলে আসে? লোকটা কেন একটু নিজের অধিকার প্রকাশ করে না? সে নিজের বিছানায় চাদরটা শক্ত করে খামচে ধরলো এবং নিজের এই অদ্ভুত কামনার কথা ভেবে নিজেই নিজেকে মনে মনে বকে উঠল। ছি ইনশিরা, ছি, তুই একটা আস্ত বেহায়া মেয়ে। লোকটা তো তোকে তাড়িয়ে দেয় আর তুই তো ওর ঠোঁটের ছোঁয়ায় এভাবে গলে যাচ্ছিস। কিন্তু মুখের এই বকুনি সত্ত্বেও তার ব্যাকুল মন উজাইনের সেই তপ্ত ছোঁয়ার নেশা থেকে কিছুতেই বের হতে পারল না। গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে উজাইন যখন ডাইনিং টেবিলে ব্রেকফাস্টের জন্য এলো, তখনও তার কানের দুপাশ দিয়ে গরম হাওয়া বইছে। ইনশিরা টেবিলে চা এগিয়ে দেওয়ার সময় দুজনের চোখাচোখি হতেই উজাইন চট করে চোখ সরিয়ে নিল। সকালে সেই আচমকা চুমুর রেশ টেবিলের এক অদ্ভুত নীরবতা তৈরি করেছিল। ব্রেকফাস্ট শেষ হতে জাহির আর ইরা অফিসের কাজের জন্য তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে জাহির উজাইনকে বলল, উজাইন, তুই ইনশিরাকেও সাথে নিয়ে যা। ইউনিটেই তো যাবি। না জাহির, আমার কিছু। উজাইন প্রথমে একটু ইতস্তত করে রাজি হতে চাইল না, কারণ সে ইনশিরার থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছিল। কিন্তু উমায়ের ইনশিরার হাত শক্ত করে ধরে বায়না ধরল, না, ইনশিরা আমার সাথেই যাবে।
ছেলের জেদের কাছে হার মেনে উজাইন অবশেষে রাজি হলো। উজাইনের গাড়ি এসে যখন লন্ডনের সেই নামকরা প্রাইমারি স্কুলের সামনে থামলো, উমায়ের তখন খুশিতে ডগমগ। সে ইনশিরার হাত ধরে লাফাতে লাফাতে স্কুলের ভেতরে ঢুকলো। উজাইনও পকেটে হাত গুজে গম্ভীর মুখে ওদের পেছনে পেছনে আসছিল। উমায়ের আজ খুব গর্বের সাথে ইনশিরাকে ওর পুরো ক্লাসরুমে ঘুরিয়ে দেখালো, ওর স্কুলের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। ইনশিরা উমায়ের এই চপলতা দেখে মায়ায় মচে যাচ্ছিল। ঠিক তখনই ক্লাসরুমের এক কোণ থেকে 3-4টে দুষ্টু বাচ্চা উমায়ের দিকে এগিয়ে এলো। ওরা উমায়েরকে একা পেলেই সবসময় ডিস্টার্ব করতো এবং উমায়ের মা নেই বলে ওকে নিয়ে হাসাহাসি করতো। আজকে ওরা উমায়ের কাছে এসে মুখ বাঁকিয়ে টিটকারি মারার চেষ্টা করলো, কিন্তু আজ উমায়ের বিন্দুমাত্র মন খারাপ করলো না। সে বুক ফুলিয়ে অত্যন্ত গর্বের সাথে ইনশিরার হাতটা নিজের ছোট হাতের মুঠোয় টেনে নিল। তারপর ওই দুষ্টু বাচ্চাদের দিকে তাকিয়ে স্পষ্ট ও চড়া গলায় বলে উঠল, এই দেখো, ও আমার আম্মু। আমার আম্মু এতদিন বিদেশে ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। দেখেছো আমার আম্মু কত বিউটিফুল। সবার সামনে উমায়ের মুখে এই স্পষ্ট আম্মু ডাকটা শোনা মাত্র ইনশিরার বুকের ভেতরটা যেন এক অপার্থিব সুখে কেঁপে উঠল। তার চোখ দুটো খুশিতে টলমল করে উঠল। তার মনে পড়লো রাতে উমায়ের জ্বরের ঘোরে কিভাবে আবদার করেছিল। উমায়ের ইনশিরার কোমর জড়িয়ে ধরে কান্না ভেজা আদুরে গলায় বলল, জানো আম্মু, তুমি ছিলে না বলে এরা আমাকে রোজ বুলি করতো, বলতো আমার মা নেই। উমায়ের চোখের জল আর এই কষ্টের কথা শুনতেই ইনশিরার ভেতরের মা রূপী বাঘিনীটা 1 সেকেন্ডে জেগে উঠল। তার ফর্সা মুখটা রাগে থমথম করে উঠল। সে এক পা এগিয়ে গিয়ে ওই দুষ্ট বাচ্চাদের দিকে অত্যন্ত কড়া আর ধারালো চোখে তাকালো। ইনশিরা খুব গম্ভীর ও কড়াভাবে বাচ্চাদের ধমকে উঠেই বলল, লিসেন কেয়ারফুলি বয়েজ, আজ থেকে যদি ওর কোনোদিন আমার ছেলেকে কিছু বলেছো বা ওকে নিয়ে হাসাহাসি করেছো, তবে আমি কিন্তু সরাসরি প্রিন্সিপালের কাছে গিয়ে অ্যাকশন নেব। ডোন্ট ইউ ডিয়ার টাচ মাই সন এগেইন। এক অনিন্দ সুন্দরী তরুণীর এই বাঘিনীর মতো রুদ্রমূর্তি আর ধমক দেখে দুষ্টু বাচ্চারা ভয়ে এক নিমিষে গুটিয়ে গেল। ওরা তাড়াতাড়ি মাথা হালকা নিচু করে ইনশিরাকে বলেই ওরা ক্লাসরুমের পিছনের দিকে দৌড়ে পালিয়ে গেল। ইনশিরা উমায়েরকে নিজের বুকে জড়িয়ে ধরে ওর কপালে একটা পরম স্নেহের চুমু খেলো। উমায়ের এতদিনেও নিজের মাকে সবার সামনে পেয়ে যেন এক স্বর্গীয় শান্তি পেল। তখন ক্লাসরুমের দরজার পাশ থেকে এক ভদ্র মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। উমায়ের ক্লাস টিচার এতদিন দরজার আড়ালে দাঁড়িয়ে ইনশিরার এই প্রোটেক্টিভ মাতৃত্বের রূপটা দেখে মুগ্ধ হয়ে দেখছিলেন। তিনি মুচকি হেসে ইনশিরার দিকে এগিয়ে এলেন। ক্লাস টিচার ইনশিরার দিকে হাত বাড়িয়ে খুব মার্জিত গলায় ইংরেজিতে জিজ্ঞেস করলেন, হ্যালো, আই অ্যাম উমাইর's ক্লাস টিচার। আর ইউ মিসেস আবরার? মিসেস আবরার শব্দটা ক্লাসরুমের বাতাসে প্রতিধ্বনিত হওয়া মাত্রই ইনশিরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার নিজের বুকের ভেতরের হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে করিডোর দিয়ে উমায়েরকে ক্লাসে রেখে বিদায় নেওয়ার জন্য উজাইনও হেঁটে ওই দিকেই আসছিল। ক্লাস টিচারের মুখ থেকে ইনশিরাকে উদ্দেশ্য করে এই মিসেস আবরার প্রশ্নটা উজাইনের কানে পৌঁছানো মাত্র প্রফেসর সাহেবের পায়ের নিচের মাটি যেন 1 সেকেন্ডে সরে গেল। সে দরজার সামনে এসে একদম পাথর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো চড়ক গাছ হয়ে ইনশিরার ফেসটার দিকে আটকে গেল। উমায়ের ক্লাস টিচার সেই মোক্ষম প্রশ্ন শোনা মাত্রই দরজায় দাঁড়িয়ে প্রফেসর উজাইন আবরার দ্রুত পায়ে ক্লাসরুমের ভেতর এগিয়ে এলো। সে যে কোনো মূল্যে এই মিসেস আবরার পরিচয়টা অস্বীকার করতে চাইল। উজাইন খুব দ্রুত আর গম্ভীর গলায় বলতে নেয়, নো, শি ইজ নট। কিন্তু উজাইনকে কথা শেষ করার কোনো সুযোগই দিল না ইনশিরা। সে উজাইনের দিকে এক পলক তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে ক্লাস টিচারের দিকে হাত বাড়িয়ে দিল আর অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট স্বরে বলে, ইয়েস ম্যাম, আম হিজ মাদার, মিসেস আবরার। উজাইন চরম বিরক্ত ক্ষুব্ধ হয়ে আবারও টিচারের দিকে তাকিয়ে বলল, নো, লিসেন টু মি ম্যাম, শি ইজ। উমায়ের উজাইনের কথা মাঝপথেই কেটে দিয়ে টিচারের হাত ধরে বলে, নো ম্যাম, পাপা ইজ লাইং। এটাই আমার আম্মু। উজাইন এবার পুরোপুরি রেগে গিয়ে আবারও না বলতে গেল, কিন্তু তার আগে ইনশিরা এক ধাপ এগিয়ে এসে উজাইনের হাতটা শক্ত করে চেপে ধরল। সে টিচারের দিকে তাকিয়ে একগাল হেসে পরিস্থিতি সামাল দেওয়ার নাটক শুরু করলো। সে খুব বিনয়ী গলায়, আম সো সরি ম্যাম,
আসলে আজ আমাদের মধ্যে একটা হালকা কাপল ফাইট হয়েছিল, তাই উনি এখনও আমার উপর রাগ করে আছেন। আর তাছাড়া আমার হাজব্যান্ডের ইদানিং কাজের এত প্রেশার যে উনি মাঝে মাঝেই একটু আবল তাবল বকেন। প্লিজ ওর কথায় মাইন্ড করবেন না। ইনশিরার মুখে নিজেকে নিয়ে এমন কথা শুনতে উজাইন যেন আকাশ থেকে পড়ল। সে চোখ বড় বড় করে ইনশিরার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না এই পিচ্চি মেয়েটা সবার সামনে তাকে মানসিক ভারসাম্যহীনের মতো বানিয়ে দিল। উমায়ের ইনশিরার কথায় সায় দিয়ে মাথা নেড়ে বলে উঠে, হ্যাঁ মিস, পাপা মাঝে মাঝেই এমন করে। ক্লাস টিচার এবার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন ভেবে মুচকি হাসলেন। তবে পরক্ষণে তার মুখটা গম্ভীর হয়ে গেল। ক্লাস টিচার ইনশিরার দিকে তাকিয়ে বলেন, মিস্টার অ্যান্ড মিসেস আবরার, আপনাদের দুজনকে একটু আমার অফিস রুমে আসতে হবে। উমায়েরকে নিয়ে কিছু জরুরি কথা আছে। বলেই টিচার নিজের অফিসের দিকে চলে গেলেন। টিচার চলে যেতেই উজাইন চরম ক্ষিপ্ত হয়ে ইনশিরার উপর চড়াও হতে গেল। ইনশিরা, হোয়াট ওয়াজ দ্যাট? তুমি কিন্তু ইনশিরা উজানের কোনো কথাই শুনল না। সে মুচকি হেসে উমায়ের হাত ধরে টিচারের অফিসের দিকে হাঁটা দিল। উজাইনও রাগে ফুসতে ফুসতে ওদের পেছন পেছন প্রিন্সিপালের করিডোর দিয়ে এগিয়ে গেল। টিচারের অফিস রুমে ঢোকার পর টিচার ওদের বসতে বললেন। উমায়ের ইনশিরার কোল ঘেঁষে বসলো আর উজাইন এক পাশে শক্ত হয়ে বসলো। ক্লাস টিচার ইনশিরার দিকে সোজা তাকিয়ে আবারও বলে উঠেন, তাহলে আপনিই উমায়ের মা? ইয়েস ম্যাম। উজাইনও তখন রুমে এসে সোফায় বসেছিল। সে মুখ খুলতে চাইল, কিন্তু টিচার তাকে থামিয়ে দিয়ে সরাসরি ইনশিরাকে টার্গেট করে নালিশ দেওয়া শুরু করলেন। একজন দায়িত্বশীল শিক্ষিকার মতো তার কণ্ঠস্বর এবার বেশ কড়া হয়ে উঠল। ক্লাস টিচার তীব্র তিরস্কারের সুরে একদমে বলতে শুরু করেন, মিসেস আবরার, আপনি কেমন মা? এতদিন ধরে আপনি বিডিতে পড়েছিলেন। 7 বছরের বাচ্চার প্রতি আপনার কি কোনো দায়িত্ব নেই? বাচ্চার স্টাডি, হেলথ কেয়ার, ম্যানার্স কিংবা ডিসিপ্লিন শেখানো, এসবের কোনো খোঁজ রেখেছেন আপনি? এই বয়সে একটা বাচ্চার মায়ের মায়া সবচেয়ে বেশি দরকার হয়। টিচারের এই কড়া কথাগুলো ইনশিরার বুকে তীরের মতো গিয়ে বিঁধল। তার মুখটা এক নিমিষে ছোট হয়ে গেল। ক্লাস টিচার উজাইন এবং ইনশিরা দুজনের দিকে তাকিয়ে, আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, আপনাদের ফ্যামিলি ম্যাটার বা পার্সোনাল লাইফে যাই চলুক না কেন, বাচ্চাকে ওসব থেকে দূরে রাখবেন। বাবা মা দুজনেই বেঁচে থাকা সত্ত্বেও এই বাচ্চাটা স্কুলে একদম একা একা সব হ্যান্ডেল করে। ওর মেন্টাল গ্রোথের জন্য এটা কতটা ক্ষতিকর তা কি আপনারা আন্দাজ করতে পারেন? টিচারের এই প্রতিটি কথা যেন উজাইনের বুকে হাতুড়ির মতো আঘাত করলো। সে অপরাধীর মতো মুখ নিচু করে রইল। আর ইনশিরা উজাইনের দিকে তাকিয়ে এক তীব্র অপরাধ বোধে গিল্টি ভুগতে লাগলো। কারণ সে আসলে বিগত 3 বছর উমায়ের পাশে থাকতে পারেনি, যদিও এর পেছনে কারণ ছিল উজাইনের জেদ। টিচারের অফিস রুম থেকে বেরিয়ে আসার পর করিডোরটা কিছুটা ফাঁকা ছিল। উমায়ের ইনশিরার ফ্যাকাশে আর বিষণ্ণ মুখটার দিকে তাকালো। সে এক লাফে এসে ইনশিরার কোমর জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। উমায়ের খুব মায়াবী গলায়, থ্যাংক ইউ ইনশিরা হেল্প করার জন্য। আর ম্যাম তো ওইসব কথা সবসময় বলে, তুমি সব একদম মনে নিও না। আই এম পারফেক্টলি ফাইন। একটা 7 বছরের বাচ্চার মুখে এই বয়সে এত পরিপক্ক আর সান্ত্বনার কথা শুনে ইনশিরার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। টিচারের তিরস্কারের চেয়ে উমায়ের এই সান্ত্বনা তাকে বেশি অপরাধী বোধ করালো। ইনশিরা হাঁটু গেড়ে উমায়ের সামনে বসলো এবং ওর 2 হাত ধরে কান্না ভেজা গলায় বলল, না সোনা, তুমি এমন কথা বলো না। আমি সত্যিই তোমার কিন্তু উজান পাশ থেকে খুব গম্ভীর আর কড়া গলায় কথা কেটে দিয়ে, ইনশিরা, চলো, আমাদের ইউনিভার্সিটি যাওয়ার লেট হচ্ছে। আর ওমায়ের, তুমি চুপচাপ নিজের ক্লাসে যাও। উমায়ের আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো ক্লাসের দিকে হেঁটে গেল। উজাইন 1 সেকেন্ডও নষ্ট না করে ইনশিরার হাতটা শক্ত করে ধরে প্রায় টেনে হিঁচড়ে স্কুলের বাহিরে নিয়ে এলো এবং ওকে গাড়ির ফ্রন্ট সিটে বসে নিজে ড্রাইভ করতে শুরু করলো। গাড়ির ভেতরে একদম বন্ধ করা নীরবতা। জানালা দিয়ে লন্ডনের রাস্তা দেখতে দেখতে ইনশিরার চোখ দুটো ছলছল করে উঠল। সে আর নিজের ভেতরের কান্নাটা চেপে রাখতে পারল না। সে উজাইনের দিকে চেয়ে অভিমানী গলায় বলল, আপনি এত নিষ্ঠুর কেন উজাইন? কেন আপনি আমাকে মেনে নিচ্ছেন না? আমরা তো বিবাহিত, তাও কেন এত দূরত্ব? আব্বু না হয় কিছুদিন রেগে থাকবে, এখন পরে কি রাজি হবে না? এখন সমাজ নিয়ে কেন এত চিন্তা? উজাইন ইনশিরার কান্নার দিকে তাকালো না। তার শক্ত হাত দুটো গাড়ির স্টিয়ারিং হুইল আরও জোরে চেপে ধরল। উজাইন খুব শীতল আর চড়া গলায় বলে, চলো, আজ এই নাটকের স্থায়ী সমাধান করা দরকার। ইনশিরা চোখের জল মুছে
আবার অবাক হয়ে উজাইনের দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন আপনি? উজাইন সোজা সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। সে যেন নিজের সাথেই লড়াই করছে। তারপর আচমকাই বলে ওঠে, ল ফার্মে আমাদের এই জোর করে টিকে থাকে বিয়ের কাগজপত্রের ফাইনাল ডিভোর্সের জন্য। ডিভোর্সের কথা শোনা মাত্রই ইনশিরার ভেতরে সব মায়া যেন এক সেকেন্ডে অপমান আর তীব্র অভিমানে রূপ নিল। সে আর অনুনয় করল না। When the roof forms the bond, it loses its meaning. উজাইন সাহেব, এত অবহেলা আর সহ্য হয় না। একদিন আমি সত্যি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখান থেকে মানুষ চাইলেও আর কোনো দিন ফিরে আসতে পারে না। সে উজাইনের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু এক ভয়ানক মরণজয়ী স্বরে এই কথাগুলো এক নাগারে বলে ফেলল এই পিচ্চি মেয়েটা। ইনশিরার মুখের এই চরম আত্মহননকারী বা হারিয়ে যাওয়ার কথাগুলো শুনে উজাইনের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য যেন কেঁপে উঠল। সে তীব্র অস্বস্তি নিয়ে ইনশিরার দিকে ঘুরে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পুরো গাড়ির নীরবতা ভেঙে ইনশিরার ফোনটা তীব্র আওয়াজে বেজে উঠল। উজাইন আর ইনশিরা দুজনেই একসাথে ড্যাশবোর্ডের পাশে রাখা ফোনের স্ক্রিনের দিকে তাকালো। সেখানে বড় বড় অক্ষরে একটা নাম ভাসছে, আবির, যা উজাইনের চোয়ালকে এক সেকেন্ডে শক্ত করে দিল। তার চোখের মনি ঈর্ষা আর সন্দেহে ছোট হয়ে এলো। ফোনের স্ক্রিনে আবির নামটা দেখে এক মুহূর্ত ইনশিরা উজাইনের দিকে তাকালো। উজাইনের চোয়াল তখন শক্ত হয়ে আছে। ইনশিরা ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। কিছুটা লাউড স্পিকারে ছিল হয়তো ফোনটা। হালকা আওয়াজে উপাস থেকে উচ্ছ্বসিত তরুণের কণ্ঠস্বর গাড়ির ভেতর প্রতিধ্বনিত হয়ে উঠল। হেই হেই বেবি গার্ল, ওয়্যার আর ইউ ডার্লিং? কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি। প্রথম এই দুই লাইন বেবি গার্ল আর ডার্লিং শোনা মাত্রই উজাইনের পুরো শরীর যেন এক সেকেন্ডে জ্বলে খাক হয়ে গেল। তার হাত দুটো স্টিয়ারিং হুইলকে এতটাই জোরে চেপে ধরল যে ওর হাতের রগগুলো স্পষ্ট ভেসে উঠল। উজাইনের চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরছিল। ইনশিরা উজাইনের এই অবস্থা দেখে মনে মনে একটু হাসল। সে দ্রুত ফোনের ভলিউমটা কমিয়ে দিতে দিতে অত্যন্ত নরম আর মিষ্টি গলায় বলল, হ্যাঁ, আমি আসছি, একদম কাছাকাছি আছি, আর কিছুক্ষণ লাগবে। কিছুক্ষণ পর ওপাশে থাকা আবির হয়তো কিছু বলল, যার প্রত্যুত্তরে ইনশিরা মুচকি হেসেই বলল, হ্যাঁ রে বাবা, ব্রেকফাস্ট করেই এসেছি, তোর চিন্তা করতে হবে না। এসব শুনে উজাইন আর এই দুনিয়ায় নেই। ইনশিরা আরও কিছু সময় ফোনের ওপাশে থাকা আবিরের সাথে নিচু স্বরে মায়াবী হাসি মুখে কথা বলতে লাগলো। উজাইন কোনো কথা বলল না, কিন্তু সে অজানা এক রাগে ভেতরে ভেতরে গজগজ করতে লাগলো। তার ইচ্ছা করছিল ফোনটা কেড়ে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে। ওর বউ কেন ওই ছেলের সাথে কথা বলছে, কিন্তু তার তীব্র ইগো তাকে আটকে রাখলো। ল ফার্মে যাওয়ার কথা ভুলে সে গাড়ির স্পিড বাড়িয়ে সোজা ইউনিভার্সিটি থেকে রওনা দিল। আজ ইউনিভার্সিটিতে পৌঁছাতে ওদের কিছুটা লেট হয়ে গিয়েছিল। উজাইনের গাড়ি থেকে যখন প্রফেসর উজাইন আর রূপসী ইনশিরা একসাথে নামলো, তখন ক্যাম্পাসের অনেক স্টুডেন্টই ওদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ওদের দুজনকে একসাথে এক গাড়িতে দেখে চারিদিকে ফিসফিসানি শুরু হয়ে গেল। আজ পর্যন্ত তারা উজাইনকে কোনো মেয়ের আশেপাশে দেখেনি, অফিসিয়াল কাজ ছাড়া। উজাইন গম্ভীর মুখে লম্বা পা ফেলে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে। উজাইন একটু আগে ক্লাসে এলো। ইনশিরা যখন ক্লাসরুমে ঢুকলো, তখনই করিডোরের দূর থেকে হ্যান্ডসাম একটা ছেলে চড়া গলায় ডেকে উঠল, আয় ইনসি, এইখানে আয়, তোর সিট আমি রেখে দিয়েছি। উজাইন তখন পোডিয়ামের সামনে দাঁড়িয়ে ল্যাপটপটা খুলছিল। ইনশি ডাকটা শোনা মাত্রই সে ঝট করে ওইদিকে তাকালো। সে তীক্ষ্ণ চোখে ছেলেটাকে খেয়াল করলো। ফর্সা, লম্বা, স্টাইলিশ চুল আর চোখ জোড়া ছলছল করছে খুশিতে। বুক পকেটে একখানা সানগ্লাস গোজা। তাহলে এই সেই আবির? পুরো ক্লাস চলাকালীন সময়ে প্রফেসর উজাইন আবরারের মনোযোগ লেকচারের কম, আর ইনশিরা আর ওই আবিরের দিকেই বেশি ছিল। সে লক্ষ্য করলো আবির কিভাবে বারবার ইনশিরার কানের কাছে মুখ এনে কথা বলছে, আর ইনশিরা খিলখিল করে হাসছে। আর ওদের খুনসুটি, খাতা কলম নিয়ে কাড়াকাড়ি লেকচার দেওয়ার সময় প্রতিবার ইনশিরা সেই মিষ্টি হাসি দেখলে উজাইনের বুকের ভেতরটা ঈর্ষায় পুরো ছারখার হয়ে যাচ্ছিল। সে মার্কারটা খামচে ধরে নিজের মনে মনে চরম ক্ষোভ নিয়ে বলল, শয়তান বউ কোথাকার, আমার সামনে অন্য একটা ছেলের সাথে এইভাবে হাসাহাসি করা হচ্ছে। ওয়েট, তোমার এই হাসির আমি আজ বাঁচাচ্ছি।
উজাইন কোনো মতে নিজের রাগ সামলিয়ে ক্লাস শেষ করলো। সে টেবিল থেকে ল্যাপটপ বইগুলো গুছিয়ে নেওয়ার সময় পুরো ক্লাসের দিকে অত্যন্ত কঠোর ও গম্ভীর চোখে তাকালো, বিশেষ করে ইনশিরার দিকে সোজা চেয়ে। উজাইন খুব কড়া আর গম্ভীর গলায় একদম ব্রিটিশ অ্যাকসেন্টে বলল, অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান। আগামী ক্লাসে এই টপিকগুলোর ওপর একটা সারপ্রাইজ এক্সাম নেওয়া হবে, অ্যান্ড আই ওয়ান্ট ফুল প্রিপারেশন ফ্রম এভরিওয়ান। ক্লাসে যারা বেশি গল্প করে তারা যেন ফেল না করে, দ্যাটস অল। বলেই উজাইন ইনশিরার দিকে একটা জ্বলন্ত চাউনি দিয়ে ক্লাসরুম থেকে হনহন করে বেরিয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর ইনশিরা আর আবির ক্যাম্পাসের খোলা মাঠে একটা বেঞ্চে বসে গল্প করছিল। আবিরের কোনো একটা জোকস শুনেই ইনশিরা খিলখিল করে হাসছিল আর এক্সাম নিয়ে কথা বলছিল। আর কিছুটা দূর থেকে নিজের অফিসের জানালা দিয়ে এই দৃশ্যটা তীক্ষ্ণ চোখে দেখছিল প্রফেসর উজাইন আবরার। তার ভেতরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তখন চরমে। সে একবার অবচেতন মনে ভাবল, ওরা দুজন সমবয়সী, সুন্দরভাবে মানাচ্ছে ওদের একসাথে। ইনশিরার তো এমন জীবনই পাওয়ার কথা ছিল। কিন্তু পরক্ষণেই তার ভেতরের পজিটিভ পুরুষটা গর্জে উঠল। সে চোয়াল শক্ত করে ভাবল, কিসের সমবয়সী? আমার বউ হয়ে অন্য কারো দিকে কেন তো মায়াবী দৃষ্টিতে তাকাবে? কেন অন্য কারোর সাথে হাসবে? বৌদির সব কিছু হাজব্যান্ড থেকে বিলং করে, সো শি ইজ বিলং টু মি। উজাইনা নিজের রাগ আর ঈর্ষা নিয়ন্ত্রণ করতে পারল না। সে সোজা ক্যাম্পাসের মাঠে ওদের দিকে এগিয়ে এলো। উজাইনকে গম্ভীর মুখে আসতে দেখে ইনশিরা আর আবির দুজনেই চুপ হয়ে গেল। উজাইন খুব কড়া আর প্রফেশনাল গলায় ইনশিরার দিকে তাকিয়ে, ইনশিরা, চলো বাসায় যাব। আবির বিনয়ের সাথে উঠে দাঁড়িয়ে উজাইনকে হাসি মুখে বলে, হ্যালো স্যার, আপনি ব্যস্ত থাকলে কষ্ট করে ওকে ড্রপ করতে হবে না, আমি ইনসিকে বাসায় দিয়ে আসবো নে। আবিরের এই কথা শোনা মাত্রই উজাইনের পুরো শরীর রাগে জ্বলে উঠল। এত বড় সাহস! সে ইনশিরাকে একটা মানসিক চোট দিতে এবং নিজের ইগো ধরে রাখতে ইনশিরার দিকে সোজা তাকিয়ে বলল, আচ্ছা তাহলে ইনশিরা শোনো, আমি কাল ল ফার্ম থেকে পেপারসগুলো নিয়ে আসবো, তুমি সাইড। উজাইন আর বাক্য শেষ করার আগেই ইনশিরা চট করে বেঞ্চ থেকে দাঁড়িয়ে উঠল। সে খুব ভালো করেই জানে উজাইন এখানে কেন কোনো পেপারসের কথা বলছে এবং কেন ওকে আবিরের সামনে ছোট করার জন্য এই হুমকি দিচ্ছে। ইনশিরা উজাইনের কথা কেটে দিয়ে চোখে রাগ নিয়ে চটপট বলল, না না প্রফেসর, তার কোনো প্রয়োজন নেই, আসছি আমি। বলেই ইনশিরা উজাইনকে পেছনে ফেলে দ্রুত পায়ে পার্কিং লটের গাড়ির দিকে চলে গেল। আবির ওদের এই কথার পিঠের কথা কিছুই বুঝতে না পেরে চরম অবাক হয়ে দাঁড়িয়ে রইল। উজাইনও গম্ভীর মুখে ইনশিরার পেছন পেছন গাড়ির দিকে হেঁটে গেল। কিছুক্ষণ পর উজাইনের গাড়িটা এখন লন্ডনের ব্যস্ত রাস্তা দিয়ে চলছে। গাড়ির ভেতরের পরিবেশটা একদম থমথমে, দুজনেই সম্পূর্ণ চুপচাপ। উজাইন ড্রাইভ করতে করতে আর চোখে ইনশিরার ওই অভিমানী ও লাল হয়ে থাকা ফেসটার দিকেই তাকালো। তার ভেতরের রাগটা ততক্ষণে একটু থিতিয়ে এসেছে, বরং সকালে সেই মিষ্টি রেশটা আবারও তার মনে উকি দিল। সে পরিস্থিতি কিছুটা হালকা করার জন্য নরম গলায় জিজ্ঞেস করলো, কিছু খাবে? ইনশিরা জানালার বাইরে তাকিয়ে খুব গম্ভীর গলায় বলল, হুম। ইনশিরার কথা শোনা মাত্র উজাইন গাড়ির স্পিড একটু কমিয়ে আবারও বলে, কি খাবে বলো, নিয়ে আসে। ইনশিরা নিজের ক্ষোভ আর অভিমানের চোটে মুখ ফসকে হুট করে বলে উঠল, আপনাকে আই মিন না, মানে আমি কি কিছু খাবো না। নিজের মুখের এই চরম সাহসী আর লজ্জাজনক কথা বের হওয়া মাত্র ইনশিরা নিজের জিভ কামড়ে ধরল। সে চরম অস্বস্তিতে এক সেকেন্ডে জানালার দিকে পুরো মুখ ঘুরিয়ে নিল। তার ফর্সা গাল দুটো লজ্জায় আর অপমানে একদম টমেটোর মতো লাল হয়ে উঠল। প্রফেসর উজাইন আবরার ইনশিরার মুখে এই বাক্যগুলো শোনা মাত্রই চরম থতমত খেয়ে গেল। গাড়ির ব্রেক কষতে কষতে তার হাত কেঁপে উঠল, কিন্তু তার ঠোঁটের কোণে এক মায়াবী দুষ্টুমি ভরা চতুর হাসি ফুটে উঠল। সে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে সোজা সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে খুব নিচু গম্ভীর এবং নেশাতুর গলায় বলল, তাই ওই দিন কিন্তু কোনো ছাড় পাবে না। উজাইনের এই গভীর পুরুষালী কণ্ঠের ডাবল মিনিং থ্রেটটা শোনা মাত্র ইনশিরার পুরো শরীরে যেন একটা তীব্র বৈদ্যুতিক কারেন্ট বয়ে গেল। সে লজ্জায়, শিহরণে আর এক অদ্ভুত সুখে একদম লাল হয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে জানালার দিকে ফিরে গাড়ির সিটের সাথে মিশে রইল। উজাইন মিচকি হাসল। সে সামনের দিকে তাকিয়ে আবারও ইনশিরার উদ্দেশ্যে ভারী কণ্ঠেই বলে, বাই দ্য ওয়ে, আবির ছেলেটাকে? আপনার সতীন। ইনশিরা উজাইনের কথা প্রত্যুত্তর করল।
সে তখনও বাইরে তাকিয়ে আছে, কিন্তু উজাইন কথাটা শোনার সাথে সাথে ওর দিকে তাকালো। চোখ মুখে যেন ঈর্ষায় ফেটে পড়ছে। সে স্টিয়ারিংটা শক্ত করে ধরে বলে, ওয়েট, হোয়াট? হোয়াট দ্য ফাক ইউ সেইং? তবে সে এখন আপনার শালাবাবু, কিন্তু বেশি ভাব নিলে সতীন হয়ে যাবে। ইনশিরা উজাইনের দিকে ফিরল না, ওদিক ফিরেই কথাগুলো বলল। তবে তার কথাগুলো অন্যরকম শোনালো উজাইনের কাছে। মেয়েটা বোধহয় খুব কষ্ট পেয়েছে, কিন্তু উজাইনের যেন সহ্য হলো না। Are you out of your mind? Listen, girl. অত শুনতে হবে না। উজাইন আর কথা বাড়ালো না, চুপচাপ ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ পর গাড়িটা এসে যখন উজাইনের নিজের বাড়ির গেটের সামনে থামলো, তখন ইনশিরা জানালা দিয়ে তাকিয়ে মুখ কুঁচকে ফেললো, কারণ সে চাচ্ছিল গাড়িটা যেন ওদের নিজেদের বাড়ির সামনে গিয়ে থামে। ইনশিরা অভিমানী গলায় মুখ কুঁচকে, এখানে থামালেন কেন? গাড়িটা আর একটু ওইদিকে আগান, আমাদের বাসার সামনে নিয়ে যান। উজাইন কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে দরজা লক করতে করতে ঠান্ডা গলায় বলল। ওখানে যাওয়ার কোনো দরকার নেই, এখানে নামো। ইনশিরা অবাক হয়ে গাড়ি থেকে নামতে নামতে বলে, কেন? আমি বাসায় যাব না কেন? জাহির একটু আগে কল দিয়েছিল, ওর একটা ইমার্জেন্সি কাজে আউট অফ সিটি যাচ্ছে, তাই ওরা না ফিরে পর্যন্ত তুমি এখানেই থাকবে। উজানের মুখ থেকে এই কথা শোনা মাত্রই ইনশিরার চোখে মুখে খুশির এক ঝলক আলো খেলে গেল। তার সকালের সব অভিমান যেন কর্পূরের মতো উড়ে গেল। সে উজাইনের দিকে তাকিয়ে চোখ টিপে অত্যন্ত দুষ্টুমি ভরা মিষ্টি গলায় বলল, ও আচ্ছা, তার মানে আমরা একসাথে থাকবো। গ্রেট। বলেই ইনশিরা উজাইনের কোনো উত্তরের অপেক্ষা না করে খুশিতে প্রায় নাচতে নাচতে দৌড়ে উজাইনের বাড়ির ভেতরে ঢুকে গেল। উজাইন শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে ওর যাওয়ার দিকেই তাকিয়ে রইল। ঠিক তখনই উজাইনের পকেটে থাকা ফোনটা আবারও কেঁপে উঠল। স্ক্রিনে জাহিরের নাম দেখে উজাইনের ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। জাহির ওপাশ থেকে খুব ব্যস্ত গলায় বলল, উজাইন, কাজটা অনেক বড়, ফিরতে ফিরতে হয়তো 2-3 দিন লেগেই যাবে। তুই একটু শ্বশুর রে, তুই মেয়েকে কার জিম্মায় একা ছেড়ে দিলি? তুই জানিস তোর এই মেয়ে এই 3 দিন আমার কি হাল করবে? উজাইন মনে মনে এক বুক হাহাকার নিয়ে কপালে হাত দিয়ে ভাবল। নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় বলল, আচ্ছা জাহির, তুই একদম চিন্তা করিস না, আমি চিরাকে দেখে রাখবো, তুই তোর কাজ শেষ কর। হ্যাঁ শোন উজাইন, আরেকটা কথা, ইনশিরা কিন্তু ছোটবেলা থেকে অন্ধকারে বড্ড ভয় পায়। রাতে ঘুমানোর সময় একটু খেয়াল রাখিস, আর ওকে একা ছাড়িস না কিন্তু। উজাইন ছোট করে আচ্ছা বলে ফোনটা রেখে দিল। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, হুজাইন, তোর কপালে আগামী 3 দিন কি চরম পরীক্ষা আছে, আল্লাহই ভালো জানে। এই ভেবে সে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। উজাইন ড্রয়িং রুমে পা রাখা মাত্র ইনশিরা ভেতর থেকে প্রায় ছুটে ওর সামনে এসে দাঁড়ালো। ইনশিরার এই হুট করে সামনে চলে আসায় উজাইন আবরার হালকা কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে চশমাটা ঠিক করলো। ইনশিরা উৎফুল্ল গলায় বলে, আচ্ছা, উমায়ের কখন আসবে? ও তো স্কুল থেকে এখনো ফেরেনি। উজাইন ইনশিরা থেকে একটু দূরত্ব বজায় রেখে শান্ত গলায় বলে, ওমারের ফিরতে আজকে একটু লেট হবে, ওর এক্সট্রা ক্লাস আছে, ও একবারে বিকেলের দিকে বাসে ফিরবে। বলেই উজাইন আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়াতে গেল। সে চাচ্ছিল ইনশিরার এই চপলতা থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু ইনশিরা আবারও পেছন থেকে চড়া গলায় ডেকে উঠল, আচ্ছা শুনুন, উমায়ের যেহেতু দেরিতে আসবে আর আব্বু আম্মু কখন আসবে তারও ঠিক ঠিকানা নেই। আমি তাহলে আমাদের বাসা থেকে শাওয়ার নিয়ে আসি, আমার কিছু জামা কাপড় আর কিছু জিনিস নিয়ে আসি। কথাগুলো শোনা মাত্রই উজাইনের চোখের সামনে ওই দিনের মুহূর্তগুলোর দৃশ্যটা ভেসে উঠল, যেদিন ইনশিরা উমায়ের জন্য কেক নিয়ে এসেছিল। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ল। ইনশিরা যখন নিজেদের বাসা থেকে নিজের জিনিসপত্র আনার জন্য ব্যাগটা হাতে নিল, তখন উজাইন ড্রয়িং রুমের সোফায় বসে বেশ কড়া গলায় বলল, দ্রুত ফিরবে কিন্তু, আগামী ক্লাসের এক্সামের প্রিপারেশন নিতে হবে। ইনশিরা উজাইনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বেশ আদুরে গলায়, আচ্ছা আচ্ছা আসছি। ইনশিরা দরজার দিকে দুপা বাড়াতেই উজাইন আবারও পেছন থেকে ডেকে উঠল। এই শোনো। উজাইনের গলার আওয়াজে এক অদ্ভুত জড়তা আর আমতা আমতা করার ভাব। ইনশিরা ব্যাগ হাতে নিয়ে ঝট করে ঘুরে তাকালো। উজাইন চোখ দুটো এইদিক ওইদিক সরিয়ে নিজের চশমাটা ঠিক করতে করতে, তুমি মানে জামা কাপড়ও ঠিকঠাক করে পরে এসো। ইনশিরা পুরোপুরি থতমত খেয়ে নিজের ড্রেসের দিকে তাকিয়ে অবাক হয়, কিন্তু সে কিছু বুঝতে পারছে না। মানে কি বলতে চাচ্ছেন আপনি? কেন, আমি কি ভালো জামা কাপড় পরি না? উজাইনের ফর্সা মুখটা এবার লজ্জায় আর চরম
অস্বস্তিতে এক সেকেন্ডে লাল হয়ে উঠল। সে নিজের গলা খাকারি দিল। উদিনের লাফালাফি চোখে ভেসে ওঠে। প্রফেসরের চোয়াল এবার থরথর করে কাঁপতে লাগলো। উজাইন চরম আমতামতা করে তোতলামি স্বরে, মানে আসলে কি আসলে? না, মানে আসলে কি, মানে ইনার পরে আসবে। বলেই উজাইন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরে দ্রুত পা ফেলে প্রায় এক প্রকার দৌড়েই নিজের বেডরুমের দিকে পালিয়ে গেল। ইনশিরা ড্রয়িং রুমের দরজার সামনে পাথরের মতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো চড়ক গাছ। সে নিজের মনেই ধাক্কা খেয়ে বিড়বিড় করল, কি বলে গেল লোকটা? ইনার পরে আসতে বলল? কিন্তু ইনশিরার ওই দিনের বিষয়ে কোনো ধারণা নেই। তবে তার ফর্সা ফেসটা কান পর্যন্ত লাল টমেটো হয়ে গেল। সে নিজের ব্যাগটা বুকে চেপে ধরে লজ্জায় এক দৌড়ে নিজের বাড়ির দিকে ছুটে গেল। সময় গড়িয়ে এবার সন্ধ্যা নেমে এলো। লন্ডনের বাইরে তখন হালকা অন্ধকার জমতে শুরু করেছে। উমায়ের একটু আগে স্কুল থেকে বাসায় ফিরেছে। উজাইন স্টাডি রুমে সারপ্রাইজ এক্সামের জন্য ল্যাপটপে কঠিন কঠিন প্রশ্ন বানাচ্ছিল, কিন্তু প্রশ্ন বানানোর ফাঁকে ফাঁকে তার মনটা বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। ঠিক তখনই উমায়ের বইয়ের ব্যাগটা সোফায় রেখে এসে জড়িয়ে ধরল উজাইনকে। পাপা, আমি একটু ইনশিরার কাছে যাব। কাল রাতেও আমার খুব টেক কেয়ার করেছে। ওকে থ্যাংক ইউ বলবো। উমায়ের ক্লান্ত কিন্তু মায়াবী গলায় বায়না ধরার মতো করে বলল। উজাইন ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে খুব স্বাভাবিক আর অবচেতন মনেই বলে উঠল, ওখানে যাওয়ার কোনো দরকার নেই, এনচিরা আমাদের বাসাতেই আছে। উজাইনের বলা কথাগুলো শুনতেই উমায়ের এক লাফে খুশিতে ডগমগ হয়ে চোখ বড় বড় করে, ইনশিরা আমাদের বাসাতেই? কই, আমি তো ড্রয়িং রুমে বা কিচেনে দেখিনি। ওকে আমার সাথে লুকোচুরি খেলছে? ও কোথায় লুকিয়ে আছে পাপা? উমায়ের এই প্রশ্ন শোনা মাত্রই উজাইনের হাতের আঙুলগুলো ল্যাপটপের কিবোর্ডের উপর স্তব্ধ হয়ে গেল। সে ঝট করে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে তখন সন্ধ্যা পার হয়ে রাত ছুঁই ছুঁই। উজাইনের এইবার আচমকা খেয়াল হলো, ইনশিরা তো দুপুরবেলায় নিজেদের বাসায় গিয়েছিল। সে দুপুরের পর থেকে এখন প্রায় কয়েক ঘন্টা কেটে গেছে, কিন্তু ইনশিরা এখনো ফিরে আসেনি। উজাইনের বুকের ভেতরটা হঠাৎ এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। জাহিরের সেই ফোন কলের কথা ওর মনে পড়ে গেল। ইনশিরা কিন্তু অন্ধকার বড্ড ভয় পায়। উজাইন ল্যাপটপটা বন্ধ করে চিন্তিত মুখে সোফা থেকে উঠে দাঁড়ালো। মেয়েটা এতক্ষণ ধরে নিজেদের ফাঁকা বাসায় একা একা কি করছে? উজাইন আর এক সেকেন্ডও নষ্ট করলো না। সে এক দৌড়ে পাশের ইনশিরাতের বাড়ির সামনে এসে হাজির হলো। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার পুরোপুরি গ্রাস করেছে, আর তার সাথে যোগ হয়েছে লন্ডনের কনকনে ঠান্ডা হাওয়া। উজাইন ইনশিরাতের মেইন গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে লাগলো। সে চড়া গলায় ডাকতে লাগলো, এনচিরা, এনচিরা, দরজা করে এনচিরা। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। উজাইনের গলাটা ভয়ে আর আতঙ্কে এক নিমেষে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে খেয়াল করলো পুরো বাড়ির কোথাও একটা আলোর বিন্দুও জ্বলছে না। ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। মেয়েটা কি তবে কোনো বিপদে পড়ল? উজাইন মেইন দরজা ধাক্কা দিয়ে ব্যর্থ হয়ে দ্রুত বাড়ির পেছনের দিকে ছুটে গেল। হঠাৎ সে দেখতে পেল বাড়ির ব্যাকইয়ার্ডের দরজাটা। উজাইন আর কোনো উপায় না পেয়ে নিজের শরীরের পুরো শক্তি দিয়ে দরজায় কয়েকটা জোরালো ধাক্কা দিল। 2-3টে ধাক্কা দিতে বিকট শব্দে দরজাটা খুলে গেল। উজাইন দ্রুত অন্ধকারের বুক চিরে বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং অনবরত ডাকতে লাগলো, এনচিরা, তুমি কোথায়? পুরো বাড়িটা একটা ভৌতিক নীরবতায় থমথম করছে। উজাইন দেয়ালের মেইন লাইটের সুইচটা পাগলের মতো বারবার চাপতে লাগলো, কিন্তু না, কোনো আলো জ্বলল না। সম্ভবত মেইন পাওয়ার ট্রিপ করেছে বা শর্ট সার্কিট হয়েছে। উজাইন আর নিচে অপেক্ষা করলো না। সে অন্ধকারের মধ্যেই সিঁড়ি বেয়ে দ্রুত উপরে ইনশিরার বেডরুমের দিকে ছুটে গেল। ইনশিরার রুমের সামনে গিয়ে সে উচ্চস্বরে ডাকলো, এনচিরা, ভেতর থেকে সাড়া দাও। কোনো সারা শব্দ না পেয়ে সে দ্রুত রুমের ভেতরে ঢুকে নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলো। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মাঝে হঠাৎ ইনশিরা তীব্র ভয়ে বুক ফাটানো একটা চিৎকার করে উঠল। ইনশিরার সে ভয়ার্থ চিৎকার শুনে উজাইনের বুকের ভেতরটা ছিটকে বের হয়ে আসার উপক্রম হলো, কিন্তু পরক্ষণেই সে বুঝলো চিৎকারটা উপরের রুম থেকে আসেনি, বরং নিচ তলা থেকে এসেছে। উজাইন এক সেকেন্ডও নষ্ট না করে সিঁড়ি দিয়ে প্রায় লাফিয়ে লাফিয়ে নিচে লিভিং রুমের দিকে ছুটে গেল। সে অন্ধকারের মাঝে ফ্ল্যাশের আলো চারিদিকে ঘোরাতে ঘোরাতে পাগলের মতো আর্তনাদ করে ডাকতে লাগলো, লিটল বার্ড, লিটল বার্ড,
প্লিজ কিছু বলো, তুমি কোথায়? আই হিয়ার। ঠিক তখনই লিভিং রুমের অন্ধকার কোণ থেকে ইনশিরা আবারও তীব্র ভয়ে কেঁদে উঠে চিৎকার দিল। উজাইন, উজাইন ফ্ল্যাশের আলোটা ঝট করে লিভিং রুমের সিঁড়ির পেছনে ফাঁকা জায়গাটায় ফেলল। আলোর বৃত্তে যা ধরা পড়ল তা দেখে উজাইনের কলিজাটা মোচড় দিয়ে উঠল। সে দেখল ইনশিরা সিঁড়ির নিচে একদম গুটিসুটি মেরে দুই হাঁটু বুকের সাথে চেপে ধরে থরথর করে কাঁপছে। ভয়ে ওর পুরো মুখটা ফ্যাকাশে হয়ে গেছে এবং চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। এই খুটখুটে অন্ধকারে একা আটকে থেকে মেয়েটা প্রায় আধমরা হয়ে গেছে। উজাইনকে সামনে দেখা মাত্রই ইনশিরা দুনিয়ার সব দেয়াল এক সেকেন্ডে ভেঙে চুরমার করে দিল। সে দ্রুত এগিয়ে গেল। ইনশিরা সিঁড়ির নিচ থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তীব্র গতিতে ছুটে এসে উজাইনের শক্ত চওড়া বুকের উপর আছড়ে পড়ল। সে উজাইনের গলা দুটো হাত দিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ইনশিরা উজাইনের বুকে মুখ গুজে দিয়েই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে যেন এই পুরুষটার বুকেই ওম ছাড়া এই মুহূর্তে পৃথিবীর আর কোনো কিছুতেই সে নিরাপদ নয়। উজাইনও এই প্রথম ইনশিরার সে কাঁপতে থাকা শরীরটাকে নিজের দুই হাত দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তার নিজের হৃৎস্পন্দনও তখন ইনশিরার ভয়ার্থ কান্নার সাথে তাল মিলিয়ে জোরে জোরে কাঁপছিল। সে ইনশিরার পিঠে আর মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে অত্যন্ত নরম ও গভীর পুরুষালী গলায় বলতে লাগলো, ভয় পেও না ইনশিরা, শান্ত হও, আমি আছি তো, আই এম রাইট হিয়ার। উজাইন, আমি আছি, ভয় পেও না লিটল বার্ড। ইনশিরা ধীরে ধীরে কান্না থামালো। সে উজাইনের বুক থেকে আস্ত করে মুখ তুলে ওপরের দিকে তাকালো। ফ্ল্যাশের আবছা আলোয় ইনশিরার ভেজা চোখ, ফ্যাকাশে ঠোঁট আর দ্রুত ওঠানামা করা বুকের কাঁপন উজাইনের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। ইনশিরা তখনও খুব দ্রুত আর ঘন ঘন শ্বাস নিচ্ছিল। ইনশিরার এই মায়াবী ভয়ার্থ রূপ উজাইনের ভেতরে সব সামাজিক নিয়ম আর বয়সের দেয়াল এক সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিল। সে সম্পূর্ণ আনমনে এক অদ্ভুত ঘোর আর ভালোবাসার টানে ঝুঁকে এসে ইনশিরার ফর্সা কপালে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। ইনশিরার কপালে গভীর একটা চুমু দিয়ে সে আলতো করে ওর গালের ওপর ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। সে এক কদম এগিয়ে যেতে চাইল। ঠিক তখনই অন্ধকারের মাঝে ভারসাম্য সামলাতে না পেরে উজাইন ইনশিরাকে জড়িয়ে ধরে পাশে থাকা লিভিং রুমের সোফাটার ওপর ধপাস করে পড়ে গেল। উজাইনের ভারী চওড়া শরীরটা সরাসরি গিয়ে পড়ল ইনশিরার ওপর। আর ঠিক সেই পতনের মুহূর্তেই সকলের মতোই আবারও ওদের ঠোঁট জোড়া একদম নিখুঁতভাবে একে অপরের সাথে মিলে গেল। ঠোঁটের এই চেনা তপ্ত ছোঁয়া লাগা মাত্রই উজাইনের ভেতরের গম্ভীর সত্তাটা তাকে টেনে ধরল। সে তীব্র অপরাধবোধে ইনশিরার থেকে সরে যেতে চাইল, কিন্তু ইনশিরা আজ আর ওকে কোনো সুযোগ দিতে চাইল না। সে হাত বাড়িয়ে উজাইনের চুল শক্ত করে খামচে ধরল। ইনশিরা উজাইনকে নিজে আরো কিছুটা টেনে ওর ঠোঁটে তীব্র ও গভীর এক চুমু দিল। ইনশিরা তার পুরো অস্তিত্ব দিয়ে উজাইনকে বুঝিয়ে দিল যে এই পুরুষটার উপর শুধুই তার অধিকার। উজাইন প্রথমে নিজেকে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু ইনশিরার সেই বুনো ফুলের সুবাস আর তীব্র আকুলতার কাছে সে আর বেশিক্ষণ টিকতে পারল না। 3 বছরের অগতমিত বাঁধ এক সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে পড়ে গেল 3 বছর আগের মাঝরাতে বারান্দার সে মুহূর্তের কথা। উজাইন নিজেই এবার পুরোপুরি বেসামাল হয়ে উঠল। সে ইনশিরার ঠোঁটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করলো। ইনশিরা উজাইনের এই অতর্কিত ও তীব্র ভালোবাসার ঝড়ে এক সময় হাঁপিয়ে উঠল। সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে উজাইনের চুলগুলো আরো শক্ত করে খামচে ধরল। উজাইনের তখন আর কোনো দুনিয়াবি খেয়াল নেই। সে এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে গেছে। দীর্ঘক্ষণ ধরে চলা এই উন্মাদনার পর উজাইন যখন ইনশিরার নিচের ঠোঁটটায় তীব্র কামড়ে মায়াবী একটা চুমু দিল, ঠিক তখনই ইনশিরা যন্ত্রণায়ও এক অপার্থিব সুখে হালকা কুঁকিয়ে উঠল। আসতে উজাইন। ইনশিরার মুখ থেকে নিজের নাম এবং এই ব্যথাতুর কোমল আর্তনাদটা শোনা মাত্র প্রফেসর উজাইন আবরারের ভেতরে সেই মোহময় ঘোরটা এক ধাক্কায় কেটে গেল। সে তীব্রভাবে চমকে উঠে ঝট করে ইনশিরার উপর থেকে সোফায় উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরের মাঝে তখন শুধু দুজনের অনিয়ন্ত্রিত ও তীব্র শ্বাসের ওঠানামার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। উজাইন নিজের কপালে হাত দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে হাঁপাচ্ছিল। তার পুরো শরীর তখনও কাঁপছে। আর সোফায় শুয়ে থাকা ইনশিরা নিজের ঠোঁট হাতে দিয়ে এক অদ্ভুত লজ্জা ও তৃপ্তির আবেশে ডুবে গেল।
উজানের পুরো শরীর তখনও কাঁপছে আর বুকের ভেতরটা তীব্র এক অপরাধবোধে ওলটপালট হয়ে যাচ্ছে। সে কিছুতেই মাথায় মেলাতে পারছে না সেটা কিভাবে করলো। ইনশিরা না হয় ছোট, অকুচ, আবেগের বশে এমনটা করে ফেলেছে, কিন্তু সে সে তো একজন ম্যাচিউরড পুরুষ, একজন সম্মানিত প্রফেসর। সে কেন নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে এতখানি বেসামাল হয়ে গেল? মেয়েটা কেন বারবার তার সামনে এসে এমন মায়ার জাল বুনে তাকে পঙ্গু করে দেয়? উজাইনের যেন দম আটকে আসছিল। তার স্বাভাবিকভাবেই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যা তার প্রতিবারই হয় ইনশিরার সান্নিধ্যে এলে। সে বুঝতে পারছে এই মেয়েকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। সে আর কত নিজেকে মিথ্যায় ডুবিয়ে রাখবে যে সে এসব মানে না। তার জীবনে তো ইনশিরা ছাড়া আর কোনো নারীর অস্তিত্বই নেই। সে আর পারছে না। সে ইনশিরাকে বাঁচাতে গিয়ে এই মেয়েটাকেই কষ্ট দিচ্ছে, নিজের থেকে দূরে সরিয়ে। অনেক হয়েছে। ইনশিরার অভিমান পাগলামি আর সইছে না। তার বউটা যে কষ্ট পাচ্ছে। কিন্তু জাহিরকে কি বলবে, কিভাবে বলবে যে তোর মেয়ে আমার বউ হয়? আমি তার প্রতি উন্মাদ। উজানি দম বন্ধ করা পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে সে এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। বের হয়ে যাওয়া জন্য দরজার দিকে পা বাড়ালো, কিন্তু মাত্র 4-5 কদম যাওয়ার পর উজাইনের পা দুটো যেন মাটিতে জমে বরফ হয়ে গেল। সে অন্ধকার ঘরের দিকে আবারও ফিরে তাকালো। তার ভেতরের বিবেক আর ভালোবাসা তাকে তীব্রভাবে ধাক্কা দিল না। এই ঘুটঘুটে অন্ধকারে পাওয়ার চলে যাওয়া একটা ফাঁকা বাড়িতে এসে এই ভীত মেয়েটাকে একা ফেলে রেখে যেতে পারে না। জাহিরকে ইনশিরার খেয়াল রাখতে বলেছে। উজান একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে আবারও সোফার দিকে ফিরে এলো। সে ইনশিরার থেকে সাথে কোনো রকম কথা না বলে এক ঝটকায় ইনশিরাকে নিজের 2 বলিষ্ঠ বাহুতে পেঁচিয়ে কোলে তুলে নিল। ইনশিরা কিছুটা চমকে গেলেও কোনো বাধা দিল না। উজাইন ওকে কোলে নিয়েই হনহনীয় অন্ধকারের বুক চিরে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। উজাইনের চওড়া বুকে জড়িয়ে ওর কোলে মাথা রেখে ইনশিরার ঠোঁটের কোণে তখন এক স্বর্গীয় লাজুক হাসি ফুটে উঠল। সে চোখ বন্ধ করে উজাইনের গলার চেনা পারফিউমের সুবাস নিচ্ছিল আর মনে মনে ভাবছিল, আমার এই পাথর হৃদয় প্রেমিক পুরুষটা কি তবে অবশেষে আমার ভালোবাসার কাছে হার মেনে নিল? সে মুখে যতই ডিভোর্সের ভয় দেখাক, তার এই বুক ফাটানো নিঃশ্বাসই বলে দিচ্ছে সে আমায় কতটা চায়। ইনশিরা তখন পুরোপুরি দুষ্টমির মেজাজে চলে এলো। সে উজাইনের শক্ত চোয়ালের দিকে তাকালো, তারপর নিজের ডান হাতের কোমল আঙুলগুলো বাড়িয়ে আলতো করে উজাইনের গলার ওঠানামা করা অ্যাডামস অ্যাপেলটা স্পর্শ করলো। আঙুলের টকা দিয়ে সে ওটাকে বৃত্তাকারে ছুঁয়ে দিতে লাগলো। ইনশিরার এই ছোট কোমল অথচ মারাত্মক ছোঁয়াটা লাগা মাত্রই উজাইনের পুরো শরীর জমে গেল। তার অ্যাডামস অ্যাপেলটা তীব্রভাবে ওপর নিচে ওঠানামা করতে লাগলো। এই মায়াবী অত্যাচার সহ্য করা উজাইনের সহ্যের সীমানা ছাড়িয়ে যাচ্ছিল। সে অন্ধকারেও ইনশিরার দিকে অত্যন্ত কড়া ও কটমট চোখে তাকালো। তার চোখের মনেই তখন এক নিষিদ্ধ অন্ধকার ও রাগে জ্বলজ্বল করছে। সে নিজের চোয়াল শক্ত করে মনে মনে এক চরম ভয়ার্থ হাহাকার নিয়ে ভাবল, এই মেয়েটাকে একটুও বোঝে না ও কিসের সাথে খেলছে। জানে না ওরে ছেলে মানুষ একজন পূর্ণবয়স্ক পুরুষের কাছে কতটা ভয়ানক রূপ নিতে পারে। যদি আমি সত্যি আজ নিজের সব বাঁধ ভেঙে ওর উপর অধিকার জাহির করি, ও কি সে ভালোবাসার তীব্রতা সইতে পারবে আমার তৃষ্ণা সহ্য করতে? উজাই নিজের ভেতরে সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে কোনো মতে চেপে রেখে ইনশিরার দিকে কটমট করে তাকালো। উজানের গলার অ্যাডামস অ্যাপেলে ইনশিরার ওই কোমল আঙুলের ছোঁয়া তার সমস্ত স্নায়ুকে অবশ করে দিচ্ছিল। সে নিজের বাড়ির করিডোর দিয়ে হাঁটার সময় আর সহ্য করতে না পেরে দাঁতের দাঁত চেপে চাপা কঠোর গলায় ফিসফিস করে বলে উঠল, হাত ছড়াবেন ছিঁড়ে। কেন সরাবো? সরাবো না। নিজের বরের গলা ছুঁয়েছি আমি, তাতে আপনার এত কিসের সমস্যা? ইনশিরা উজাইনের শার্টটা আরো শক্ত করে চেপে ধরে চোখ টিপে বলে। উজাইনের চোখের মনি রাগে ও নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়ে ছোট হয়ে এলো। সে ইনশিরার মুখের একদম কাছাকাছি নিজের মুখটা এনে বরফ শীতল ভয়ঙ্কর গলায় থ্রেড দিয়ে বলে, হাত সরাও, নয়তো তোমার হাত পা ভেঙে বস্তায় ভরে সোজা টেমস নদীতে ফেলে দিয়ে আসবো। জাহির আর এরা এখানে নেই, তাই আমি চাইলে সত্যি এমনটা করে দিতে পারি, কেউ টেরও পাবে না। উজাইনের এই আচমকা ভয়ঙ্কর হুমকিটা শুনে ইনশিরার ভিতরে সব আবেগ বুদবুদ এক সেকেন্ডে উবে গেল। সে এক বুক অসহায়ত্ব আর অভিমান নিয়ে উজাইনের দিকে তাকালো। তার চোখ দুটো ম্লান হয়ে গেল এবং সে নিজেকে উজাইনের কোল থেকে একদম গুটিসুটি মেরে ওর গলা থেকে হাত সরিয়ে নিজের বুকের কাছে জড়ো করে আর ভাবল, এই লোকটা কেন আমার সাথে সবসময় এমন করে?
একটু আগেই তো সে আমায় ওভাবে চুমু খেলো, আর এখন আবার হুট করে এত করে পর করে দিল আমায়। সে কি আমায় একটুও ভালোবাসে না? ইনশিরার এই অসহায় মুখটার দিকে চেয়ে উজানের বুকের ভেতরটা খামচে ধরলেও সে বাইরে নিজের কঠোর ভাব বজায় রাখলো। সে হনহনিয়ে নিজের লিভিং রুমে ঢুকে ইনশিরাকে খুব সাবধানে সোফার উপর নামিয়ে দিল। সোফায় নামিয়ে সোজা হতে উজাইন আর ইনশিরা দুজনেই খেয়াল করলো সোফার ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে উমায়ের দুই হাতে গালে দিয়ে চোখ গোল গোল করে হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। উমায়ের এই প্রকাণ্ড চাউনি দেখে উজাইন এক সেকেন্ডে থতমত খেয়ে গেল, কিন্তু উমায়ের ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে খুশিতে এক লাফে দুই হাত উপরে তুলে লাফাতে শুরু করলো। উমায়ের উচ্ছ্বাসিত হয়ে খিলখিল করে হেসে চড়া গলায় বলল, ওয়াও পাপা, আই নিউ ইট। তুমি কি ইনশিরাকে আদর করছিলে? তার মানে তুমি আমার মতো ইনশিরাকে অনেক অনেক লাইক করো। ওমায়ের কি বলো? ও কিন্তু এখন থেকে আমাদের বাসায় আমাদের সাথেই থাকবে। তুমি আর আমি মিলে ওকে খুব আদর করবো। আর পাপা, তুমি তো সকালেও ইনশিরাকে চুমু দিয়েছিলে। উজাইন আর ইনশিরা একদম স্তব্ধ হয়ে গেল। উজাইনের পায়ের নিচের মাটি যেন এক সেকেন্ডে সরে গেল। উজাইনের ফর্সা মুখটা চরম লজ্জায়, অপমানে আর অপ্রস্তুত ভাবনায় এক নিমিষে লাল থেকে বেগুনি হয়ে উঠল। উমায়ের যখন বাবার এই অবস্থা দেখে আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই সেকেন্ডের নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার চোখ দুটো রাগে ও লজ্জায় বড় বড় হয়ে উঠল। সে অত্যন্ত কঠোর ও কড়া গলায় উমায়ের দিকে তাকিয়ে ধমকে উঠল, ওমায়ের, don't forget you're just a little boy. Stay in your limits. আকস্মিক রুদ্রমূর্তি আর সিংহের মতো গর্জন শুনে উমায়ের এক সেকেন্ডে একদম চুপ হয়ে গেল। ওর ফুটফুটে মুখটা ভয় আর অভিমানে কালো হয়ে গেল। উজাইন নিজের রাগ আর লজ্জা সামলাতে না পেরে নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে লিভিং রুম থেকে বের হয়ে সোজা মেইন দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। উজাইন বেরিয়ে যাওয়ার পর পুরো লিভিং রুমে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। উমায়ের চোখ দুটো তখন কান্নায় টলমল করছে। পাপা তাকে এভাবে বকবে তা সে ভাবতেই পারেনি। সে আর এক সেকেন্ডও দাঁড়িয়ে রইল না। সে চোখের জল মুছতে মুছতে সোজা সোফার দিকে ছুটে গেল। সোফায় লজ্জায় মুখ লুকিয়ে থাকা ইনশিরাকে সে দুই হাতে শক্ত করে চাপটে ধরল। ইনশিরার বুকে নিজের ছোট মুখটা গুজে দিয়ে উমায়ের ডুকরে কেঁদে উঠল। উমায়ের ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কান্না ভেজা আদরে গলায় বলল, ইনশিরা, পাপা আমাকে একদম ভালোবাসে না। পাপা বড্ড পচা। তুমি আমার কাছেই থেকো, আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না প্লিজ। উমায়ের এই বুক ভাঙা কান্না আর নিষ্পাপ আকুলতা ইনশিরার মনের ভেতরে সব লজ্জা এক সেকেন্ডে উড়িয়ে দিল। তার নিজের চোখ দুটো মায়ায় আর ভালোবাসায় ছলছল করে উঠল। সে উমায়েরকে সোফা থেকে টেনে নিজের কোলের মধ্যে তুলে নিল। নিজের দুই হাত দিয়ে উমায়েরকে জড়িয়ে ধরে ওর মাথায় আর পিঠে হাত বোলাতে বোলাতে নিচু স্বরে বলল, না সোনা, একদম কাঁদবে না। তোমার পাপা তোমায় অনেক ভালোবাসে। ইনশিরা তোমার কাছেই আছে। আমি তোমায় ছেড়ে কোনো দিন কোথাও যাব না বাবা আমার। ইনশিরার বুকের ওমে আর চুলে বিলি কেটে দেওয়া হাতের ছোঁয়ায় উমায়ের ভেতরের সব ভয় আর অভিমান ধীরে ধীরে শান্ত হতে লাগলো। ওদিকে বাইরে দাঁড়িয়ে থাকা উজাইন জানালার কাছ দিয়ে ভেতরের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তেই এক দীর্ঘশ্বাস ফেলল। ইনশিরা উমায়ের চোখের জল আলতো করে মুছে দিল। সে উমায়ের চিবুকটা ছুঁয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, চলো সোনা, অনেক অভিমান হয়েছে। এবার আমরা দুজন মিলে তোমার পাপার জন্য কিছু রান্না করি, কেমন? ডিনারের সময় হয়ে এসেছে তো। উমায়ের ইনশিরার কথা শুনে বেশ অবাক হয়ে গেল, কারণ সে ছোটবেলা থেকেই দেখে এসেছে তাদের ঘরের যাবতীয় কাজ, রান্না বান্না সার্ভেন্টরাই করে। ইনশিরা যে নিজের হাতে রান্না করবে এইটা ওর কাছে বেশ নতুন লাগলো। সে কৌতূহল নিয়ে ইনশিরার পেছনে কিচেনের দিকে হেঁটে গেল। কিচেনে গিয়ে ইনশিরা দেখলো উজাইনের বিদেশি সার্ভেন্টরা রান্না করার প্রস্তুতি নিচ্ছে। ইনশিরা মুচকি হেসে সার্ভেন্টকে বলল, আজ আর আপনার রান্না করতে হবে না। আপনি 3 দিনের জন্য ছুটি নিতে পারেন। ডিনারটা আমি নিজেই তৈরি করব। বাট ম্যাম, স্যার তো আমাকে এই ব্যাপারে কিছু বলেননি। উনি যদি রেগে যান। সার্ভেন্ট যখন ইনশিরার কথা মানতে চাচ্ছিল না, ঠিক তখনই উমায়ের কিচেনের দরজার সামনে বুক ফুলিয়ে দুই হাত কোমরে রেখে একদম প্রফেশনাল স্টাইলে দাঁড়িয়ে গেল। তার চোখে মুখে তখন প্রফেসর উজাইন আবরারের সে পরিচিত গম্ভীর অ্যাটিটিউড। উমায়ের বেশ চড়া ও গম্ভীর গলায় সার্ভেন্টকে বলল, লিসেন, তোমাকে আমি ছুটি দিচ্ছি। উমার আবরার, পাপার মতন এই বাড়িতে আমার কথাও শেষ কথা। সো ইউ ক্যান গো নাও। বাচ্চার মুখে নিজের পুরো নাম ব্যবহার করে এই
রাজকীয় ধমকার অ্যাটিটিউড দেখে ইনশিরা নিজের মুখে হাত দিয়ে হেসে উঠল। সে মনে মনে ভাবল, বাপের ব্যাটা বটে, পুরো প্রফেসরের রক্ত মজ্জায় মজ্জায় বইছে। সার্ভেন্ট আর কোনো কথা না বলে উমায়ের এই রূপ দেখে গুটি গুটি পায়ে কিচেন থেকে বিদায় নিল। এরপর ইনশিরা আর উমায়ের দুজন মিলেই বেশ আনন্দ আর খুনসুটি করতে করতে ডিনারের স্পেশাল আইটেমগুলো রাঁধতে লেগে গেল। সময় গড়িয়ে রাত 10টা বাজল। উজাইন তার মানসিক ঝড় কিছুটা শান্ত করে ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে। পুরো বাড়িটা এক অদ্ভুত নীরবতায় থমথম করছে। লিভিং রুমের মেইন লাইটগুলো নেভানো। উজান ভাবল হয়তো ইনশিরা আর উমায়ের ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সে ক্লান্ত শরীরে কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের বেডরুমের দিকের উপরে চলে যেতে নিল। ঠিক তখনই নিচতলার ডাইনিং স্পেস থেকে উমায়ের চড়া কণ্ঠস্বরে পুরো নিস্তব্ধ বাড়ি কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, পাপা, কাম টু দ্য ডাইনিং এরিয়া, কাম ফাস্ট। উজাইনের মনে তখনও সেই তপ্ত মুহূর্তের রেশ চোখজোড়া নেশায় বুঁদ হয়ে আছে। সে যেন আবারও তার পিচ্চি বইয়ের ভালোবাসায় মন আর মস্তিষ্কের কাছে হেরে গেছে। কিন্তু এবার কোনো অপরাধ বোধ নেই, আছে আত্মসমর্পণ। এই আকস্মিক চিৎকারে উজাইন ভাবনা থেকে বেরিয়ে এলো। তার বুকটা ছিটকে উঠল। কোনো বিপদ হলো না তো? এই ভেবে সে আর 1 সেকেন্ডও নষ্ট না করে সিঁড়ি দিয়ে প্রায় লাফিয়ে নিচে ডাইনিং এরিয়ার দিকে ছুটে গেল। কিন্তু ডাইনিং স্পেসে পা রাখা মাত্রই উজাইন বিস্ময়ে এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। সে দেখল বিশাল সুদৃশ্য ডাইনিং টেবিলের ওপর সাজানো রয়েছে ইনশিরার নিজের হাতে রাধা ধোয়া ওঠা গরম গরম চমৎকার সব খাবার। আর টেবিলের মেইন লাইটগুলো বন্ধ করে চারপাশ জুড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সুগন্ধি মোমবাতি। মোমের সে কাঁপতে থাকা মায়াবী আলোর মাঝে পুরো টেবিল এবং তার চারপাশের মেঝে জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে তাজা লাল গোলাপের পাপড়ি। ঘুটঘুটে অন্ধকার পর এই মায়াবী ক্যান্ডেল লাইট ডিনারের চমৎকার পরিবেশ উজাইনের মনের ভেতরে সব ক্লান্তি আর কঠোরতাকে 1 সেকেন্ডে গলিয়ে দিল। টেবিলের এক পাশে উমায়ের আর অন্য পাশে ইনশিরা, দুজনেই উজাইনের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। উমায়ের চেয়ার থেকে উঠে এসে উজাইনের হাতটা শক্ত করে ধরল। সে টেনে নিয়ে উজাইনকে ডাইনিং চেয়ারে বসিয়ে দিয়ে বড় বড় চোখ করে বলল, পাপা, আমরা তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছি, আমার খুব খিদে পেয়েছে, এবার বসো প্লিজ। উজাইন ধীর পায়ে চেয়ারে বসলো। সে ইনশিরার দিকে তাকিয়ে কিছু বলতে পারছিল না। তার বুকের ভেতর আবার সেই চিরচেনা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হলো। মেয়েটা বারবার আমাদের এভাবে আপন করে নিচ্ছে। পিচ্ছিটা তো নিজের সমবয়সী কারোর সাথে একটা সুন্দর লাইফ ডিজার্ভ করে। ও নিজের লাইফটা আমার মতো একজনের পেছনে নষ্ট করছে। ঠিক তখনই ইনশিরা মুচকি হেসে চেয়ার থেকে উঠে এলো। সে খুব যত্নে উজাইন আর উমায়ের প্লেটে নিজের রান্না করা ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি আর কাবাব তুলে দিতে লাগলো। ইনশিরা যখন খাবার দিচ্ছিল, উমায়ের হঠাৎ ইনশিরার জামার কোনাটা ধরে টেনে খুব করুণ ও নিষ্পাপ গলায় বলল, ইনশিরা, আমাকে একটু খাইয়ে দেবে? আমার ফ্রেন্ডরা বলে ওদের মায়েরা নাকি রোজ ওদের খাইয়ে দেয়, কিন্তু আমার তো। একটা নিষ্পাপ বাচ্চার মুখে এই মায়ের অভাবের কথা শোনা মাত্র ইনশিরার বুকের ভেতরতে তীব্র এক কষ্টে খামচে ধরল। তার চোখ দুটো মায়ায় ছলছল করে উঠল। সে এক মুহূর্তেও দেরি না করে উমায়ের পাশে বসলো। ওর চিবুকটা ছুঁয়ে অত্যন্ত আদর মাখা গলায় বলল, কে বলেছে তোমার মা নেই সোনা? কেন খাইয়ে দেবো না বলো? আজ থেকে আমি তোমাকে সব সময় খাইয়ে দেবো, একদম মন খারাপ করবে না, ওকে? বলেই ইনশিরা প্লেট থেকে লোকমা উমায়ের মুখে আবারও তুলে দিতে লাগলো। উজাইন নিজের প্লেটের দিকে তাকিয়ে না থেকে মুগ্ধ হয়ে ইনশিরার এই অপরূপ মাতৃত্বের রূপের দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতরের সব শক্ত পাথর যেন গলে জল হয়ে যাচ্ছিল। উমায়ের মুখের খাবার চেবাতে চেবাতে চোখ বন্ধ করে তৃপ্তির স্বরে বলল, ইনশিরা, তোমার হাতে জাদু আছে, রান্নাটা অনেক টেস্ট হয়েছে, তাই না পাপা? উমায়ের মুখে এই জাদু আছে এবং অনেক টেস্ট শোনা মাত্রই উজাইনের চোখের সামনে 1 সেকেন্ডে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠল একটু আগের অন্ধকারের সেই সোফার দৃশ্য। ইনশিরা সেই মায়াবী নরম ঠোঁটের তপ্ত ছোঁয়া, ঠোঁটে কামড় দেওয়ার তীব্র উন্মাদনা আর ইনশিরা সে কাঁপতে থাকা শরীর, সবকিছু তার মাথায় এক ধাক্কায় ভর করলো। সে সম্পূর্ণ আনমনে এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে গিয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলে উঠল, অনেক। উজাইনের মুখ থেকে এই গভীর এবং রহস্যময় জবাব শুনে ইনশিরা এক পলক উজাইনের দিকে তাকালো। কারণটা বুঝতে পারলো না ইনশিরা। উমায়ের খেতে খেতে হঠাৎ ইনশিরার দিকে তাকিয়ে বেশ পাকা মানুষের মতো বলল, ইনশিরা, তুমি শুধু আমাকে খাইয়ে দিচ্ছ কেন? পাপাকে তো খাইয়ে দিচ্ছ না।
ছেলের মুখ থেকেই মারাত্মক আবদার শোনা মাত্র উজাইনের গলার বিরিয়ানির চাল আটকে গেল। সে তীব্রভাবে কাশি দিতে লাগলো। সে তাড়াতাড়ি পানির গ্লাসটা মুখে তুলে নিয়ে নিজেকে সামলে নিয়ে চোখ বড় বড় করে বলল, না, লাগবে না, আই ক্যান ইট মাই সেলফ। ইনশিরা উজাইনের এই ভরকে যাওয়া ফেসটা দেখে মনে মনে খুব হাসলো। আরে উমায় শোনা, তোমার পাপাকে খাইয়ে দিতে হবে না, পাপা তো বুড়ো হয়ে গেছে, বুড়ো মানুষরা নিজের খাবার নিজেই খেতে পারে। তুমি তো আমার একমাত্র ছোট্ট বেবি, তাই তোমায় খাইয়ে দিচ্ছি আমি। সে উজাইনকে আরো একটু খ্যাপানোর জন্য উমায়ের চুলে বিলি কেটে দিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল। এইদিকে ইনশিরার মুখে নিজেকে বুড়ো হয়ে গেছে শুনে প্রফেসর উজাইন আবরারের পুরুষালী এগোতে চরম ধাক্কা লাগলো। সে হাতের চামচটা প্লেটে রেখে ইনশিরার দিকে অত্যন্ত কটমট চোখে তাকালো। তার চোখের মনি যেন বলছিল, আমি বুড়ো? একটু আগেই তো এই বুড়ো পুরুষের বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলে, তখন তো বুড়ো মনে হয়নি। কিন্তু পিচ্ছি উমায়ের বড়দের এই চোখের যুদ্ধ কিছুই বুঝলো না। সে ইনশিরার হাতটা ধরে জেদ ধরলো। না, তুমি পাপাকেও দেবে। পাপা, তুমি হাঁ করো। ইনশিরা, দাও না পাপাকে। ইনশিরা এবার চরম অস্বস্তিতে পড়ে গেল, কারণ সে বুঝতে পারছে উজাইন এখন রাগে ফুঁসছে, আর উমায়ের সামনে সে এই আবদার এড়াতেও পারছে না। ইনশিরা কাঁপতে থাকা হাতে চামচে করে একটু খাবার নিয়ে উজাইনের মুখের সামনে ধরলো। উমায়ের খুশিতে হাততালি দিয়ে উঠল। দাও পাপা, এবার এদিকে ফেরো, হাঁ করো। উজাইন গম্ভীর মুখে ইনশিরার ওই কাঁপতে থাকা হাত আর চামচের দিকে তাকিয়ে রইল। মোমের আবছা আলোয় ইনশিরার উজাইনের চোখ এক হয়ে গেল। পুরো ডাইনিং স্পেসে এক তীব্র রোমান্টিক অথচ দমবন্ধকর অস্বস্তি নেমে এলো। ইনশিরার কাঁপতে থাকা হাতের চামচটার দিকে তাকিয়ে উজাইনের ভেতরের সমস্ত কঠোরতা যেন এক সেকেন্ডে উধাও হয়ে গেল। ইনশিরা আর চোখে খেয়াল করলো উজাইন আর আগের মতো রাগ করছে না বা চোখ ফিরিয়ে নিচ্ছে না। তার মুখাবয়ব একদম শান্ত। ইনশিরা মনে মনে ভাবল, হয়তো উজাইনও অবচেতন মনে এটাই চাইছে। সে নিজেই কাঁপতে থাকা হাতটাকে একটু শক্ত করে চামচটা সরাসরি উজাইনের ঠোঁটের কাছে ধরল। এইবার উজাইন কোনো নাটক করলো না, কোনো রকম দ্বিধা বা ইগো ছাড়াই খুব স্বাভাবিকভাবে মাথা ঝুঁকিয়ে ইনশিরার হাত থেকে সে লোকমাটা মুখে তুলে নিল। চামচের সেই ছোঁয়ায় পুরো ডাইনিং টেবিলের মোমের আলোটা যেন এক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। উমায়ের নিজের সেটে বসে খুশিতে হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠল। ওয়াও পাপা, আই নিউ ইট, তুমি ইনশিরার হাতের খাবার ঠিকই খাবে। ইনশিরা নিজেও উজাইনের এই আকস্মিক ও সহজ আত্মসমর্পণ দেখে চরম অবাক হয়ে হাঁ হয়ে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি এই জেদি পুরুষটা এত সহজে মেনে নেবে। কিন্তু উজাইন খাবারটা চিবোতে চিবোতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিজের চশমাটা নাকের ওপর ঠিক করে একদম স্বাভাবিক গলায় বলল, তোমার ডিনার কন্টিনিউ করো, কিছু জরুরি অফিসিয়াল কাজ বাকি আছে, আমাকে যেতে হবে। বলেই উজাইন আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে গম্ভীর পায়ে নিজের রুমের দিকে চলে গেল। উজাইনের এই হুট করে চলে যাওয়া দেখে ইনশিরার মনটা এক নিমেষে খারাপ হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার উমায়েরকে খাওয়াতে মনোযোগ দিল। তবে উজাইন ব্যস্ততা দেখানোটা নিতান্তই বাহানা। সে রুমে না গিয়ে গেল ব্যাকইয়ার্ডে। ওখানে গ্যারেজের পাশের রুমটায় তালা খুলে প্রবেশ করলে। রুমটা বেশ অন্ধকার। সে পরিচিত জায়গা থেকে সুইচ চাপলো আর মুহূর্তেই আবছা আলো জ্বলে উঠল। উজাইন কিছুটা এগিয়ে গেল। তার সামনে একটা দেয়াল, তবে এটা কোনো সাধারণ দেয়াল নয়। সেখানে ঝুলে আছে কারো অসংখ্য ছবি। উজাইন একটা ছবির সামনে এগোলো। ছবিতে দেখা যাচ্ছে একটা কিশোরী মেয়ে, পরনে শুভ্র সাদা রঙের একটা গাউন জামা, বুকে ওড়না ভাঁজ করা আর তার কবজি জোড়ে লাল গোলাপের মালা পেঁচানো। হাতগুলো কম্পনরত ছিল বোধহয়। মাথায় টকটকে লাল রঙের একটা ওড়নার মতো, যা মেঝে অবধি ছড়িয়ে আছে। ঘুমটার আড়ালে মুখটা স্পষ্ট দেখা না গেলেও উজাইন তা অনুভব করছে। সে নেশালো গলায় বলে ওঠে, বউ, এই ছবিটাই ইনশিরা। এটা তাদের বিয়ের আগ মুহূর্তের ছবি। সুমি যখন তার এঙ্গেজমেন্টের লাল ভেইলটা ইনশিরার মাথায় পরিয়ে দিচ্ছিল তখনকার ছবি এটা। ওই দেয়ালে শুধু একটা নাই, ইনশিরার জন্মের পর থেকে 19 বছরের অনেক মুহূর্ত ফ্রেমে বন্দী। উজাইন ছবিগুলো স্পর্শ করতে করতে বেশ আওয়াজ করেই বলল, তুমি যা ভাবছো তা সত্য নয়। তোমাকে দূরে রেখেছিলাম কারণ আমি বড্ড বেসামাল হয়ে উঠেছিলাম। শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিলাম শোনা, তাই তোমাকে মুক্ত রেখেছিলাম। কিন্তু আবির বোধহয় দখলদারি চাইছে, আর তোমার পাগলামিও বেড়েছে, তাই এবার বন্দি হবার পালা। ডিনার শেষ করে উমায়ের বেডরুমে চলে যাওয়ার পর ইনশিরা নিজের রুমে এলো ফ্রেশ হতে। সে ব্যাগ থেকে একটা জামা বের করে নিজের গায়ের কুর্তিটা চট করে চেঞ্জ করতে লাগলো। আর এই মুহূর্তে ঘরের দরজায় কোনো রকম নক না করে হুট করে ভেতরে প্রবেশ করলো উজাইন।
ইনশিরা নিজের গায়ের কাপড় অর্ধেক খোলা অবস্থায় উজাইনকে ওভাবে ঢুকতে দেখে চরম থতমত খেয়ে গেল। সে তীব্র লজ্জায় আর অস্বস্তিতে ওড়নাটা নিয়ে নিজেকে আড়াল করে আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার গাল দুটো কান পর্যন্ত লাল হয়ে উঠল। উজাইন ঘরে ঢুকে ইনশিরার এই হাঁপাতে থাকা আর আড়াল হওয়ার ছটফটানি দেখে বিন্দুমাত্র লজ্জিত হলো না, যদিও কিছু দেখেনি সে দরজার পাশে পকেটে হাত গুজে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক চতুর পুরুষালী ও গম্ভীর হাসি এনে সরাসরি ইনশিরার চোখের দিকে তাকালো। উজাইন খুব ঠান্ডা, শান্ত এবং বোল্ড গলায় বলল, এত ঢং করছো কেন? নতুন করে দেখার তো কিছু বাকি নেই। আগে যা ছিল এখনও ঠিক তাই আছে। উজাইনের থেকে এমন কথা শোনা মাত্র ইনশিরার চোখের মনি চরক গাছ হয়ে গেল। তার চোয়াল ঝুলে পড়ল। সে নিজের ওড়নাটা আরেকটু চেপে ধরে তীব্র অবাক হয়ে কাপা গলায় বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আগে মানে আপনি কখন উজাইন নিজের পকেট থেকে হাত বের করে দরজার হাতলটা ধরল। সে ইনশিরার ওই লাল হয়ে থাকা ফেসটার দিকে তাকিয়ে এক গভীর ও রহস্যময় গলায় জবাব দিল, আজ থেকে ঠিক 19 বছর আগে, জুনের 28 তারিখ। বলেই উজাইন ইনশিরাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। সে চট করে বলল, ওমায়ের তোমাকে ডাকছে, ওর রুমে যাও। কথা শেষ করে সে ঘর থেকে বেরিয়ে ধরাস করে দরজা বন্ধ করে চলে গেল। ইনশিরা ঘরের মাঝখানে আধ খোলা জামা নিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মগজে উজাইনের কথাগুলো অনবরত ঘুরতে লাগলো। আজ থেকে 19 বছর আগে জুনের 28 তারিখ। ইনশিরা নিজের মনে মনে দিনটা হিসাব মেলাতে মেলাতে হঠাৎ ওর চোখ দুটো চরম লজ্জায় বড় বড় হয়ে উঠল। সে নিজের গালে হাত দিয়ে বিড়বিড় করে বলে উঠল, জুনের 28 তারিখ মানে? হ্যাঁ, আমার বার্থডে তো জুনের 27 তারিখ। তার মানে আমার জন্মের পরদিন হসপিটালে এই লোকটা আমায় প্রথম দেখেছিল। পুরো সত্যটা মাথায় আসতেই ইনশিরা লজ্জায়, শিহরণে আর এক অদ্ভুত আবেশে বিছানার ওপর বসে পড়ল। সে নিজের ফর্সা মুখটা 2 হাত দিয়ে ঢেকে নিয়ে লাল টমেটো হয়ে দিন মেলাতে মেলাতে রাগি আদুরে গলায় বলে উঠল, বেহায়া লোক একটা, এত বছর আগের ওই দিনের কথা তুলে আমায় এভাবে লজ্জা দিল। ইনশিরা কথাগুলো বলার পর সোজা বারান্দায় গেল। তার চোখে মুখে চিন্তার ছাপ, তবে তা কৌতূহল মেশানো। সে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। বাইরে স্নোফল হচ্ছে, সেই সাথে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। ইনশিরা মুচকি হাসল। যা হয় ভালোর জন্যই হয়, তার প্রমাণ আছে পেল। সকালের কথাগুলো আর বিকেলের ওই ঘটনার পর উজাইন অনেকটা বদলেছে তা সে অনুভব করতে পারছে। বিকেলে কফি বানাতে না গেলে হয়তো শর্ট সার্কিট হতো না, আর সে উজাইনের চোখে তার জন্য ভয় দেখতে পেত না। ওই সময় ইনশিরা স্পষ্ট দেখেছিল উজাইনের চোখে তাকে হারানোর ভয়। ইনশিরা শূন্য আকাশের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে ওঠে, উজান এত দ্রুত হবে জানতাম না। হয়তো 3 বছর অনেক লম্বা সময়, কিন্তু ইউকেতে আসার পর সবকিছু যেন স্বপ্নের চেয়েও সুন্দর হচ্ছে। আপনি আমার অনেক শখের। আমি জানি খুব শীঘ্রই আত্মসমর্পণ ঘটবে। ইনশিরার ভাবনার মাঝেই উমায়ের ডাক শোনা গেল। রাত প্রায় 11:30 বাজে। উজাইন শাওয়ার নিয়ে এলো। বাইরে এত ঠান্ডা, তাও তার গরম লাগছে কেন সে বুঝতে পারছে না। সেও বারান্দায় গেল। বাইরের দৃশ্য উপভোগ করতে করতে মনে মনে ভাবল, অনেক হয়েছে, আর না বউ, বি প্রিপেয়ার্ড ওয়াইফি। উজাইন তার চুলগুলো ঠেলে কপাল থেকে পেছনে সরালো। ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানির ফোঁটা পড়ছে। অ্যাডামস অ্যাপেলটা তীব্রভাবে ওঠানামা করছে। তার নীলচে চোখ জোড়ায় অন্ধ আসক্তি স্পষ্ট। সে আবারও সামনের দিকে তাকালো। তার বাড়ির একদম থেকে দূরে থাকা লন্ডন আইটা আবছা ভেসে উঠেছে। উজাইন ওদিকেই তাকিয়ে আছে। এই 3 বছরের দূরত্বটা জরুরি ছিল লিটল বার্ড, তোমার বড় হওয়ার জন্য, আমাকে সামলানোর জন্য, আর আরও অনেক। তোমার থেকে কষ্টে আমি ছিলাম, প্রতি মুহূর্ত ছটফট করছি। হ্যাঁ, এটা বেমানান। 35 বছর বয়সের একজন পুরুষ 16 বছর বয়সী কিশোরের প্রেমে উন্মাদ, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমি তোমাকে কখনোই ছেড়ে দিতাম না, তুমি চাইলেও না। প্রয়োজনে তোমাকে শেকল বেঁধে রাখতাম। Girl, I'm obsessed. You're the fucking obsession, my little bird. তখন উজাইনের রুমের দরজায় নক করলে। উমায়ের আর ইনশিরা গুটি গুটি পায়ে এসে হাজির হলো উজাইনের রুমে। রাত 12টা বাজলো ঘড়িতে। উমায়ের কিছুতেই একা ঘুমাতে চাইল না। সে ইনশিরার হাত ধরে সোজা টেনে নিয়ে এলো উজাইনের বেডরুমে। উমায়ের বিছানার মাঝখানে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিয়ে জেদ ধরল আজ রাতে সে পাপা আর ইনশিরা দুজনকে একসাথে নিয়েই ঘুমাবে। ইনশিরার এতে বিন্দুমাত্র কোনো সমস্যা বা আপত্তি ছিল না,
কারণ তারা তো ম্যারিড। কিন্তু উজাইন এই আবদার কিছুতেই মানতে পারছিল না। সকাল থেকে যা হয়েছে সব মিলিয়ে উজাইনের ভেতরের সত্তাটা ইনশিরার প্রতি চরমভাবে ডিসপারেট হয়ে আছে। এই অবস্থায় একসাথে মানে নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারানো। উজাইন উমায়েরকে অনেক বোঝানোর চেষ্টা করলো, ধমক দেওয়ার নাটক করলো। উমায়ের আজ নাছোড়বান্দা। সে কান্না ভেজা মুখে বলল সে অসুস্থ এবং পাপা ইনশিরা দুজনকে ছাড়া ঘুমাবেই না। ছেলের এই কান্নার কাছে অবশেষে হার মেনে উজাইন নিজের সব প্রতিরোধ ভেঙে একপাশে এসে শুয়ে পড়ল। বিছানার ঠিক মাঝখানে শুয়ে রইল উমায়ের, আর তার দুই পাশে উজাইন ও ইনশিরা। জানালাগুলো লন্ডনের রাতে আবছা চাঁদের আলো এসে করেছে বিশাল বিছানায়। ঘরটা পুরোপুরি অন্ধকার নয়। ইনশিরা উমায়ের চুলে বিলি কাটতে কাটতে খুব নিচু স্বরে ওকে একটা মিষ্টি রূপকথার গল্প শোনাতে লাগলো। ওদিকে বিছানার অন্য পাশে দেয়ালের দিকে ফিরে শুয়ে থাকা উজাইনের চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। সে জানালার দিকে তাকিয়ে নিজের মনে তীব্র এক মনস্তাত্ত্বিক যুদ্ধে পড়ছিল আর ভাবছিল, আজ সকাল থেকে আমার জীবনে কত বড় বড় ঝড় হয়ে গেল। আমি প্রতিটা মুহূর্তে মেয়েটার থেকে দূরত্ব বাড়াতে গিয়ে দিন শেষে আমি ওর প্রতি আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছে। কেন নিজের ওপর থেকে আমার সমস্ত কন্ট্রোল হারিয়ে যাচ্ছে? ভাবতে ভাবতে দুজনেই ঘুমিয়ে গেল দুপাশ ফিরে। সময় গড়িয়ে রাত তখন প্রায় 3টা। পুরো লন্ডনের বুক জুড়ে এক অপার্থিব নিস্তব্ধতা। ইনশিরার হঠাৎ ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে বিছানার দিকে তাকালো। উমায়ের ঘুমের ঘোরে না নড়াচড়া করতে করতে কখন যেন মাঝখান থেকে পুরোপুরি সরে গিয়ে ওদের দুজনের পায়ের কাছে একদম উল্টো হয়ে গভীর ঘুমে তলিয়ে আছে। আর উমায়ের মাঝখান থেকে সরে যাওয়ার কারণে বিছানায় এখন ইনশিরা আর উজাইনের মধ্যেকার দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। উজাইনও এতক্ষণে ক্লান্তিতে একদম ঘুমে কাদা হয়ে ওর পাশে ফিরে শুয়ে আছে। ইনশিরা বিছানায় আলতো করে উঠে বসল। সে প্রথমে উমায়েরকে টেনে আবারও মাঝখানে নিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু তার ঠিক সামনে ঘুমিয়ে থাকা উজাইনের সুদর্শন ফেসটার দিকে তাকাতে তার হাত দুটো মাঝপথেই থমকে গেল। চাঁদের মায়াবী আলো এসে পড়েছে উজাইনের ফর্সা তীক্ষ্ণ চেহারার উপর। চশমা ছাড়া ঘুমের ঘোরে এই গম্ভীর প্রফেসরকে আক্ষরিক অর্থেই এক নিষ্পাপ, শান্ত আর অসম্ভব সুদর্শন এক রাজপুত্রের মতোই লাগছিল। উজাইনের এই শান্ত রূপ দেখে ইনশিরার চোখের কোণ বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। 3 বছরের দীর্ঘ একাকিত্ব আর ভালোবাসার তীব্র কষ্ট তার বুকের ভেতরের হাহাকার করে উঠল। সে খুব সাবধানে একটু ঝুঁকে এসে নিজের কোমল আঙুলগুলো দিয়ে উজাইনের কপালে ছড়িয়ে থাকা উলফ কাট চুলগুলো আলতো করে একপাশে সরিয়ে দিল। তার চোখ জোড়া তখন জলে পুরোপুরি ছলছল করছে। ইনশিরা খুব নিচু, ভাঙা এবং কান্না ভেজা কণ্ঠে ফিসফিস করে উজাইনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, উজাইন, আর কতদিন আমায় দূরে সরাবেন? দূরে সরানোর ভান করবেন? এবার প্লিজ জলদি বলে ফেলুন না। সে নিজের একটা দীর্ঘশ্বাস চেপে উজাইনের একদম কাছাকাছি নিজের মুখটা নিয়ে এলো। তার নিজের নিঃশ্বাস উজাইনের গালে এসে আছড়ে পড়ছে। সে এক পরম আকুলতা নিয়ে মনে মনে বলল, আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি আজ পর্যন্ত স্বপ্নেও কল্পনা করিনি, আর এই জীবনে অন্য কাউকে ভালোবাসতে পারবও না, প্রিয় আমার। বলেই ইনশিরা তার কাঁপতে থাকা নরম হাতের তালুটা বাড়িয়ে খুব আলতো করে পরম মমতায় উজাইনের ফর্সা সুদর্শন গাল আর চোয়ালটা স্পর্শ করলো। ইনশিরার ভালোবাসা যেন উতলে উঠল। সে উজাইনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আরো একটু ঝুঁকে এলো। চাঁদের আলোয় উজাইনের তপ্ত ঠোঁট জোড়া দেখে ইনশিরা প্রথমে একটা গভীর চুমু দিতে চাইল, কিন্তু ঠিক ঠোঁটের কাছে গিয়ে সে হঠাৎ থেমে গেল।